3.28 X-rays or photons with wavelengths in the range 0.01 to 10 nanometer with typical energies in the 100 electrovolt to 100 kilo electrovolts. আচ্ছা, তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে কোনো একটা ইয়ে যদি থাকে যে এটা নিউক্লিয়াস যে কোনো একটা ইয়েতে অ্যাটমে ফার্স্ট যেই অরবিট আছে সেটাকে বলা হয় কে শেল, তারপরেরটা হচ্ছে এল শেল, ঠিক আছে, কে এল, তারপরেরটা এম শেল, হ্যাঁ, তারপরেরটা এন শেল। তো এগুলো তো আমরা এখানে কে আর এল নিয়ে চিন্তা করব, কারণ এখানে ওটাই এগুলোই আমাদের দরকার। কে দরকার কারণ হচ্ছে অন্য কোনো শেল থেকে যদি কে শেলে ইলেকট্রন আসে, ঠিক আছে, লেটস সে যে কে এল এম, এম শেল থেকে কে শেলে একটা ইলেকট্রন আসছে, কে শেল আগে ফাঁকা থাকতে হবে, তো দুটো ইলেকট্রন থাকলে কে শেল ফাঁকা থাকে না। তো ধরলাম যে কে শেলে আগে হচ্ছে একটা ইলেকট্রন ছিল, উপর থেকে একটা ইলেকট্রন কে শেলে আসছে, তাহলে উপরের উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে, ঠিক আছে, আপার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে যদি ইলেকট্রন ট্রানজিশন করে তাহলে কি হয় যে এনার্জি ইমিট করে, তাই না? তো যে কোনো শেল থেকে, যে কোনো আপার শেল থেকে যদি কে শেলে ইলেকট্রন ট্রানজিট করে তাহলে যেই ওয়েভলেন্থে এনার্জিটা রিলিজ করে দ্যাট ওয়েভলেন্থ ইজ ইন দ্য এক্স-রে রিজিয়ন। ওকে, তো এক্স-রে রিজিয়নে ইলেকট্রন কী করবে যে উপরের শেল থেকে কে শেলে যদি আসে, এল শেল থেকেও যদি কে শেলে আসে তাহলে সেটা হবে হচ্ছে এক্স-রে রিজিয়ন নে ইমিট করবে ওয়েভলেন্থ বা এনার্জি। তো কে শেলে আসলে এক্স-রে রিজিয়নে যে কোনো হায়ার অরবিটাল থেকে যদি এল শেলে আসে তাহলে হচ্ছে আমাদের ভিজিবল রিজিয়নে করে, ঠিক আছে। এম শেলে যদি আসে তাহলে ইনফ্রারেড রিজিয়নে করে উপরের হায়ার এনার্জি থেকে। হোপফুলি এটা তুমি আগেও জানতা। তো সেটা ওই যে কে শেলের যে ইলেকট্রন আসে তখন যে এনার্জি রিলিজ করে এইটাকে বলা হয় লিম্যান সিরিজ। এল শেলে আসলে সেটা হচ্ছে ওই যে ভিজিবল রেঞ্জে সেটাকে বলা হয় বামার সিরিজ, ঠিক আছে। তো আমাদের এই কোয়েশ্চেনে যেটা বলছে যে কোনো হায়ার অরবিটাল থেকে লাইক এল শেল থেকে লেটস সে কে শেলে যদি আসে, ঠিক আছে, তাহলে কিসে ইমিট করবে হচ্ছে এক্স-রে, হ্যাঁ, লিম্যান সিরিজ আর কি। তো এখানে তাহলে এই যে এক্স-রে যেটা ইমিট করে সেটা হচ্ছে এই এনার্জির ভেতরে থাকে। আমাদের আসলে এইসব এত গল্প দরকার নাই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে যেটা চাইছে। আচ্ছা, ফর অল অ্যাটমস উইথ, তারপরে যেটা বলছে ফর অল অ্যাটমস উইথ অ্যাটমিক নাম্বার জেড ইজ গ্রেটার দেন 2, জেড ইজ গ্রেটার দেন 2 এর জন্য কি থাকে যে কে শেল ইজ ফুল। অফকোর্স বিকজ কে শেল হচ্ছে এই যে এখানে কয়টা ইলেকট্রন ধরতে পারে, 2টা ইলেকট্রন ধরতে পারে। হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন থাকে, হিলিয়ামের জন্য 2টা ইলেকট্রন থাকে, তারপরে লিথিয়াম বা তার উপরে যদি যায় তখন এল শেলে তখন ইলেকট্রন যায়, তাই না? কে শেল তাহলে ফুল থাকে ফর জেড ইজ গ্রেটার দেন 2, অ্যাটমিক নাম্বার যদি 2 এর থেকে বেশি হয় হিলিয়ামের উপরের ইয়েগুলোতে। K shell is full. Suppose that one electron in the K shell has been knocked out by an energetic projectile electron impacting the atom. বাইরে থেকে অনেক বেগ নিয়ে একটা ইলেকট্রন যদি আসে, সে এসে কে শেলে যে ইলেকট্রনটা আছে তাকে ধাক্কা দিয়ে কী করতে পারে, অন্য একটা আপার অরবিটালে পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে। এটা হতে পারে এল শেলে পাঠাইতে পারে, এম শেলে পাঠাইতে পারে, এন শেলে পাঠাইতে পারে, যে কোনো আপার অরবিটালে এনার্জি দিয়ে পাঠাই দিতে পারে। তো আপার অরবিটালে যদি পাঠায় সেটা তো আবার ফিরে আসবে, তাই না? ফিরে যখন আসবে কে শেলে ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন নাই, ঠিক আছে, তাহলে লেটস সে যে কী করবে যে দ্য রেজাল্টিং ভ্যাকেন্সি ইন কে শেল ক্যান দেন বি ফিল্ড বাই অ্যান ইলেকট্রন ইন দ্য এল শেল ট্রানজিটিং ডাউন। আচ্ছা, আপার অরবিটালে যদি পাঠায়, এখন এই ইলেকট্রনটা যেখানেই যাক, এলে যাক, এমে যাক, এনে যাক, যেখানেই যাক, নেইবরিং এই যে এল শেলে তো ইলেকট্রন আছে, তাই না? ফর জেড ইজ গ্রেটার দেন 3, জেড ইজ গ্রেটার দেন 2, হিলিয়ামের উপরের এগুলো এল শেলে তো ইলেকট্রন আছে। তাহলে
এল শেলে যেহেতু ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন কী হবে, টুপ করে কে শেলে চলে আসবে, তাই না? তো সেটা কি করবে, যে লিম্যান সিরিজ মানে এক্স রে রিজিয়নে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইমিট করবে। তো এই সবই গল্প বলছে। তারপরে দ্য ইমিশন রেজাল্টিং ফ্রম দ্য এল টু কে শেল ট্রানজিশন ইজ লেভেলড অ্যাজ কে আলফা লাইন। এল থেকে কেতে যদি আসে সেটাকে বলা হয় কে আলফা লাইন। হ্যাঁ, এটা তোমার যদি এল এর বদলে এম থেকে আসে, এল হচ্ছে কি সেকেন্ড অরবিটাল, দেন অরবিট, তাই না? তারপরে কে এল এম, তারপরে হচ্ছে এন, ঠিক আছে? তো এল থেকে আসলে হচ্ছে কে আলফা, এম থেকে যদি আসে তাহলে সেটাকে বলা হয় কে বেটা, ঠিক আছে? এন থেকে যদি আসে সেটা কে গামা। তো এইরকমভাবে আর কি নেমিং করা হয়। দ্যাটস নট ইম্পর্টেন্ট, এখানে বলছে আর কি যে এটাকে কে আলফা বলা হয়। The table 3.8 shows the K alpha line data obtained for various materials. আচ্ছা, এখানে এই কে আলফা লাইন বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য এখানে ওয়েভলেন্থ, এই যে ন্যানোমিটারে বলছে, তাই না? তার মানে এখানে কী দেওয়া আছে, ওয়েভলেন্থ ল্যামডা, ঠিক আছে? ওয়েভলেন্থ ল্যামডা দেওয়া আছে, ন্যানোমিটার যেহেতু ইউনিট। ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকতো তাহলে হার্টসে দেওয়া থাকতো, তাই না? তো আর এনার্জি যদি দেওয়া থাকে তাহলে ইলেকট্রোভোল্ট অথবা কিসে, জুল, তাই না? জুলে সাধারণত থাকে না, এত ছোটো ছোটো এনার্জি সাধারণত ইলেকট্রোভোল্টে বা মেগা ইলেকট্রোভোল্টে থাকে। তো এগুলোতে নাই, আছে কিসে, ন্যানোমিটার। দ্যাট মিনস এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে ল্যামডার ভ্যালু। আমাদেরকে কী করতে বলেছে, আমাদেরকে খুবই সিম্পল একটা কাজ করতে বলেছে, সে ইফ ফ্রিকোয়েন্সি of emission, if f is the frequency of emission, plot square root of f to the power half, that means square root of f, okay, against atomic number z of the element. আচ্ছা, এত কিছু করে আমাদেরকে কি বলে, আমাদেরকে কি করতে বললো, যে এখানে একটা ডাটা দেওয়া আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ফেরাম, কপার, রুবিডিয়াম, টাংস্টেন, ঠিক আছে? এদের জন্য একটা ডাটা দেওয়া আছে। এই ডাটা থেকে আমাদেরকে এখানে জেডের ভ্যালুও দেওয়া আছে, ঠিক আছে? সো এগুলোও মনে রাখা লাগবে না, জেডের ভ্যালুও দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে, একদিকে জেড আর একদিকে ফ্রিকোয়েন্সি এফ, সেটার স্কোয়ার রুট, ঠিক আছে? স্কোয়ার রুট অফ এফ, এটা প্লট করতে হবে, প্লট করে দেখতে হবে কেমন আসে। তো এটা অনেকভাবে করা যায়, একটা হচ্ছে হাতে কলমে করা যায়, হ্যাঁ, গ্রাফ পেপার নিবা, নিয়ে হচ্ছে এইদিকে এই যে 12, 13, 16, 20, 24 একটা মনে করো ধরে গ্রাফ পেপারে সুবিধা মতো স্কেল ধরে এখানে 12, 13, 16, 20 এভাবে নিবা, হ্যাঁ। তারপরে এখানে কী করবে, যে মানে হাতে যদি করতে চাও তাহলে, আর এখানে হচ্ছে ল্যামডা দেওয়া আছে, ল্যামডা এগুলো ন্যানোমিটারে দেওয়া আছে, দ্যাট মিনস এগুলোর সঙ্গে 10⁻⁹ গুণ করলে আমরা মিটারে পাবো, তাই না? আর আমরা সি ইকুয়ালস টু কত জানি, যে সি ইকুয়ালস টু জানি হচ্ছে 3 × 10⁸, ওকে। সো আমরা সেখান থেকে এফ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, তাই না? সি বাই ল্যামডা, এখান থেকে আমরা হচ্ছে এই যে এই মান, এই ভ্যালুগুলো আমরা বসাবো, এগুলোর সঙ্গে 10⁻⁹ মাল্টিপ্লাই করে মিটারে আর কি বসাবো। আর সি এর ভ্যালু 3 × 10⁸ বসাবো, বসায় এফ এর করেসপন্ডিং ভ্যালুগুলো বের করব, ঠিক আছে? জেডের সঙ্গে এফ এর করেসপন্ডিং ভ্যালুগুলো বের করব, ভ্যালুগুলো বের করে আমরা কি করব, স্কোয়ার রুট অফ এফ বের করব, যেই রেজাল্টটা আসবে সেটাকে স্কোয়ার রুট করব, একদিকে স্কোয়ার রুট অফ এফ, আমরা একটা টেবিল বানাবো, হ্যাঁ, যেটা যদি হাতে করতে চাই তাহলে। আর যদি প্রোগ্রাম লিখে করতে চাই, আমার তো মনে হয় যে তোমার যদি পরীক্ষায় আসে, এই জিনিস মনে হয় পরীক্ষায় আসবে না, হ্যাঁ, গ্রাফ ট্রাফ পরীক্ষায় আসে কিনা আমি জানি না তোমাদের, ঠিক আছে? তো যদি পরীক্ষায় আসেও হয়তো বা কম্পিউটারে করতে দিবে, সেক্ষেত্রে প্রোগ্রাম লিখে হয়তো বা করতে হবে, হ্যাঁ। আর খাতায় যদি পরীক্ষা হয় তাহলে তো কম্পিউটার ইউজ করতে দিবে না, তাই না? সেক্ষেত্রে হাতে করতে হবে, হ্যাঁ। এখানে জেড, এখানে রুট এফ বসাবা। তারপরে ক্যালকুলেটারে এই যে এফ ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, সি বাই ল্যামডা, এটা জানো তুমি, তাই না? ল্যামডা তুমি ওখান থেকে পাচ্ছ, ওই যে
এই ল্যামডার ভ্যালুগুলো পাচ্ছ, এগুলোকে 10⁻⁹ দিয়ে মাল্টিপ্লাই করবা সি বাই, তাহলে প্রথমে একটা যদি করি তাহলে কত হয় যে প্রথমটা মানে এই যে ম্যাগনেশিয়ামের জন্য এটা যদি আমরা করি তাহলে এখানে কি পাই যে উপরে হচ্ছে 3 × 10⁸, ঠিক আছে। নিচে কত হবে? নিচে হবে হচ্ছে 0.987 × 10⁻⁹ এগুলো একটু সাবধানে ক্যালকুলেটারে যদি বসায় দিই তাহলে একটা মান আসবে। লেটস সে এখানে কত মান আসবে? নিচে 10⁹ আছে, উপরে 10⁸ আছে, তাহলে 9 আর 8 যদি আমরা এটা যোগ হয়ে যাবে উপরে, তাই না? তাহলে সামথিং ইন্টু 10⁻, 8 × 16 আর 1 × 17 আসবে, হ্যাঁ। আর 3 আর 0.987, হ্যাঁ, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে, লেটস সে 2.9 বা 2.8 মতো আসবে, হ্যাঁ। আই ডোন্ট নো, ক্যালকুলেটারে এটা করলেই মানে বসালেই অ্যাকুরেট মানটা আসবে, ঠিক আছে। তো এটা লেটস এটা এফ এর মান, আমাদেরকে এখানে কি বসাতে হবে? রুট এফ, তার মানে এটাকে স্কোয়ার রুট করতে হবে। তাহলে স্কোয়ার রুট অফ এই যে 2.8 × 10⁻⁻17 স্কোয়ার রুট করলে একটা ভ্যালু আসবে, তাই না? এই যে ভ্যালু যেটা আসবে সেই ভ্যালুটা এখানে বসাইতে হবে, ঠিক আছে। ওই ভ্যালু যেটা আসছে সেটা এখানে বসাবো, এখানে 12 বসাবো, তারপরে 13-র জন্য একইভাবে আমরা বসাবো, হ্যাঁ। এটা আমি করে দিচ্ছি না কারণ এটা খুবই সিম্পল জিনিস, তুমি করতে পারবা, ঠিক আছে। আর যদি তারপর সমস্যা হয় তাহলে পরে বইলো যে করে দিবনি। তো এইভাবে আর কি ডাটাগুলো বসায় ওই গ্রাফ আঁকতে হবে, হ্যাঁ। তো গ্রাফ যখন আঁকবা তখন তোমার গ্রাফটা দেখতে স্ট্রেট লাইন আসবে, হ্যাঁ। ওই যে করে দেওয়া আছে না অ্যান্সার, তুমি তো অ্যান্সার শিটটা আমাকে দিছো যেটা, সেখানেই তো করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে গ্রাফটা দেখতে এই যে এরকম গ্রাফ আসবে। তো এরকম গ্রাফ যদি আসে তাহলে এটা কীরকম হলো? স্ট্রেট লাইন, তাই না? লিনিয়ার রিগ্রেশন, অলমোস্ট লিনিয়ার, তার মানে একদিকে স্কোয়ার রুট অফ এফ ফ্রিকোয়েন্সি স্কোয়ার রুট বসাইছি, যে ইমিটেড লাইট এক্স রে যেটা ইমিট হচ্ছে সেটা স্কোয়ার রুট বসাইছি, আর একদিকে জেড বসাইছি, এদিকে হচ্ছে জেড বা অ্যাটমিক নাম্বার, আর এইদিকে হচ্ছে স্কোয়ার রুট অফ এফ, হ্যাঁ, স্কোয়ার রুট অফ এফ, যেটা আমরা ওই যে বের করলাম সি বাই ল্যামডা, √/c/λ, ল্যামডা তো আমাদের দেওয়াই আছে, ঠিক আছে। এটা জাস্ট ডাটা বসানো। তারপর আমরা বি নাম্বারে যাই, এই নাম্বার এখানেই শেষ। বি নাম্বারও ইজি, খুবই ট্রিভিয়াল একটা জিনিস। দেখি কি বলছে। এখানে বলছে একটা এম্পিরিক্যাল ফর্মুলা দিছে, হ্যাঁ, এটা এক্সপেরিমেন্ট করে পাইছে এই ফর্মুলাটা, ঠিক আছে। এটা ডাটা থেকে একটা ফর্মুলা পাইছে, কে পাইছে? মসলি। আচ্ছা, where b and c are constants, square root of f equals to b একটা constant times z minus c, z is the atomic number, okay, b and c are just constants। এগুলো আসবে ডাটা থেকে, আমাদের এই যে একটা গ্রাফ পাইছি না, এই গ্রাফ থেকে এগুলো বের করা যাবে, ঠিক আছে। তো what are b and c from the plot? In the previous question এই প্লটটা আঁকা হয়েছে, তাই না? সেই প্লট থেকে এখন আমরা বি আর সি কনস্ট্যান্টগুলো বের করতে পারবো। ক্যান ইউ গিভ আ সিম্পল এক্সপ্লেনেশন as to why k alpha absorptions should follow this relationship? আচ্ছা, এক্সপ্লেনেশন তারপরে দিতে হবে যে এই রিলেশনশিপটা কেন কে আলফা লাইন, মানে ওই যে কোনো এল অরবিট থেকে যদি কে অরবিটে কোনো ইলেকট্রন ট্রান্সফার হয়, যেই লিম্যান সিরিজ পাওয়া যায়, মানে এক্স রে যেটা বের হয়, সেটার ফ্রিকোয়েন্সি কেন এইটা রিলেশনশিপটা করতে হবে, ফলো করতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সপ্লেনেশন দিব। এক্সপ্লেনেশন
কোনো ব্যাপার না। তার আগে যেটা চাইছি সেটা হচ্ছে বিআরসি এর ভ্যালু। আচ্ছা, বিআরসি এর ভ্যালু কীভাবে বের করবা? হ্যাঁ, যদি এই গ্রাফটা আঁকতে পারো, হ্যাঁ, তাহলে বিআরসি এর ভ্যালু বের করা কোনো ব্যাপার না। কারণ আমরা স্কোয়ার রুট অফ এফ সমান কী লিখছে? বি টাইমস জেড মাইনাস সি। দ্যাট মিন্স ইট উইল বি বি জেড মাইনাস বিসি। ওকে, সো এই যে আমরা এখানে গ্রাফে কি পাইছি? গ্রাফে একটা স্ট্রেট লাইন পাইছি, তাই না? আর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাই না? বা এখানে এইসি আর এইসি কিন্তু আবার আলাদা। হ্যাঁ, লেটস এখানে সাধারণত সি ধরে, তো এই জন্য এ এক্স প্লাস বি ধরলেও হবে। ঠিক আছে, এ এক্স প্লাস বি, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি, ইট ইজ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আর আমরা পাইছি কি? স্ট্রেট লাইন। সো এটা রিজন যে আমরা স্ট্রেট লাইন পেয়েছি, সো এইরকম একটা আমরা লিখতে পারবো, তাই না? তো আমাদের একটা ভ্যালুটা বের করতে হবে, বি আর সি এর ভ্যালু ফ্রম দ্য প্লট বের করতে হবে। ভ্যালুটা আমরা কীভাবে বের করব? এই যে এইটা বি, দেখো বি কি? বি হচ্ছে এই যে এ এক্স প্লাস বি, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি। এই যে এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনে এক্স প্লাস বি যদি এইভাবে লিখি, এ কি? এ ইজ স্লোপ, তাই না? স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। হ্যাঁ, and what is b? B is the y-intercept. At which point the straight line has pierced y-axis. Okay, y-axis কে কোথায় ছেদ করে গেছে সেটাই হচ্ছে এই যে এই বি। হ্যাঁ, এই বি। তাহলে এটার সঙ্গে যদি আমরা এই যে রুট এফ ইকুয়ালস টু বিজেড মাইনাস বিসি এটাকে কম্পেয়ার করি, তাহলে এই ক্যাপিটাল বি ইকুয়ালস টু এ, তাই না? দ্যাট মিন্স ক্যাপিটাল বি ইজ স্লোপ, রাইট? ইজ স্লোপ। অ্যান্ড বিসি ইকুয়ালস টু মাইনাস বি। Here BC equals to minus B. That means আমরা যদি স্লোপ জানি আর y intercept জানি, B is the y intercept. Okay, so if we know the slope and y intercept, we can determine values of B and C, because C is equals to minus small b by capital B. Okay, and small b is y intercept. আমরা ওয়াই ইন্টারসেপ্টটা কোথায় থেকে পাবো? ওয়াই ইন্টারসেপ্টটা আমরা ওই যে ওই গ্রাফটা আমরা যদি হাতে আঁকি, হ্যাঁ, তাহলে আমরা এটা কি করব? পেছনে এইভাবে বাড়াই দিব। আর এখানে তো 10 থেকে শুরু করছে, তাই না? ওয়াই ইন্টারসেপ্ট পাইতে হলে তো আমরা 10 থেকে শুরু করলে হবে না। ঠিক আছে, আমাদেরকে কী থেকে শুরু করতে হবে? 0 থেকে শুরু করতে হবে, বিকজ ওয়াই অ্যাক্সিস আছেই তো এক্স ইকুয়ালস টু 0-তে। হ্যাঁ, তো এক্স ইকুয়ালস টু 0টা বের করতে হবে। বের করে আর যদি কোনো গ্রাফিং টুল দিয়ে করা হয়, হ্যাঁ, গ্রাফ যেসব টুল দিয়ে করা হয়, যেমন লগার প্রো দিয়ে তুমি একসময় করতা, তাই না? লগার প্রো দিয়ে যদি করা হয়, ওখানে তো এমনিই দেখাবে যে ওয়াই ইন্টারসেপ্ট এত আর কী বলে এই স্লোপ এত। হ্যাঁ, ওখানে তো উপরে ওই যে রাইট ক্লিক করে দেখাই যায়। কিন্তু আমার ধারণা তোমার এই পরীক্ষায় কম্পিউটার দিবে কিনা আমি জানি না। হ্যাঁ, তো তুমি তো হাতেই হয়তো বা করবা, আমার তো মনে হয় না এটা আসবে, বিকজ এখানে এই যে গ্রাফ আঁকা আছে। হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট গ্রাফ পেপার দিবে যদি আসে। ঠিক আছে, তো গ্রাফ পেপার যদি দেয় তাহলে এই যে গ্রাফ আঁকবা, ঠিক আছে, এখানে 0, এই পাশে 0 থেকে শুরু করবা। হ্যাঁ, এখানে 10 থেকে শুরু করছে, তুমি শুরু করবা 0 থেকে। ওরা আর ল্যাঙ্গুয়েজ দিয়ে করছে, তোমার ওই যে অ্যান্সার শিটটা আছে, হ্যাঁ, ওখানে আর ল্যাঙ্গুয়েজে এখানে একটা সুবিধাজনক ইয়ে থেকে শুরু করছে, কিন্তু তুমি শুরু করবা 0 থেকে, বিকজ তোমার ওয়াই ইন্টারসেপ্ট বের করতে হবে। তারপরে এই যে এটাকে পিছনের দিকে এক্সট্রাপোলেট করবা,
এটা ওয়াইকে যেই বিন্দুতে পিয়ার্স করেছে এই বিন্দুটার ভ্যালু কত, মানে স্কোয়ার রুট অফ এফ এর ভ্যালু এইখানে কত, হ্যাঁ ওয়াই অ্যাক্সিসের দিকে তো স্কোয়ার রুট অফ এফ, হ্যাঁ এখানে কত সেটা তুমি যা স্কেল নিয়েছো সেই অনুসারে বের করবা, ঠিক আছে। তো বের যদি করো তাহলে একটা ভ্যালু পাবা, সেই ভ্যালুটাই হবে কিসের ভ্যালু, এই যে স্মল বি এর ভ্যালু, ওকে। আর আমরা স্লোপ কীভাবে পাবো, স্লোপ হচ্ছে এই যে এখান থেকে একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ বা এই পয়েন্টটা নিলাম, এটা যেহেতু একটা স্ট্রেট লাইন আমরা যেই পয়েন্টই নিই, হ্যাঁ সমস্যা নেই, যে কোনো দুটো পয়েন্ট নিব, তাদের এই যে এই রাইসটা বের করব, এখান থেকে রান বের করব, ঠিক আছে। তাহলে এটা বাই এটা, সেটা হচ্ছে স্লোপ, হ্যাঁ। আবার আমাদের কাছে ডাটাও আছে স্লোপ বের করার, আরও সহজ কীভাবে, যে আমাদের কাছে ডাটা আছে, আবার এগুলো মানে ওয়াই ইন্টারসেপ্টও ডাটা থেকে বের করা যায়। এখানে আমরা করতে পারি যে খুব ভালোভাবে এখানে লাগছে, হ্যাঁ এই যে যেমন এই যে এটা আর লেটস সে এটা, দেখো এগুলো পুরাপুরি এই যে স্ট্রেট লাইনটা আছে সেই স্ট্রেট লাইনের উপরেই আছে, হ্যাঁ। আমরা এখান থেকে হিসাব করেও ওয়াই ইন্টারসেপ্ট এবং স্লোপ এগুলো বের করতে পারি, বিকজ আমাদের কাছে এই যে ডাটা আছে, ঠিক আছে। এখানে রুট এফের ভ্যালু বিভিন্ন ইয়েতে আছে, আসার দ্বারা আমি রুট এফের ভ্যালুগুলো ক্যালকুলেটর দিয়ে বের করেই দেখি, হ্যাঁ পজ করে বের করে দেখি। তারপরে আচ্ছা, তো এই যে এখানে আমি প্রত্যেকটা রুট এফের ভ্যালু বসাইছি, ঠিক আছে। তো এখন আমরা এই যে এই স্লোপ আর যেই ইন্টারসেপ্টটা সেটা আমরা আরেকভাবেও বের করতে পারি। একটা তো এই যে এখান থেকে বের করতে পারি এই গ্রাফ থেকে, আরেকটা আমরা এই যে এই রুট এফ আর জেডের যেই ভ্যালুগুলো আছে না, এখান থেকেও আমরা বের করতে পারি। একটা ওয়ে হলো আমরা যে কোনো দুটো ভ্যালু নিই, একটা সুন্দর ভ্যালু নিই, হ্যাঁ এই যে যেমন এই ভ্যালুটা খুব একটা সুন্দর না, এটা একটু বের হয়ে গেছে, তাই না। তো আমরা দেখি গ্রাফে সুন্দর আসছে কোনগুলা, এই যেমন 1 2 3, এই প্রথম থেকে 3 নাম্বার ভ্যালুটা অনেক সুন্দর আসছে, প্রায় মাঝামাঝি জায়গায় গ্রাফকে কাট করছে, হ্যাঁ। আবার 3 নাম্বার ভ্যালুটাও সুন্দর আসছে, আবার 4 নাম্বার ভ্যালুটাও সুন্দর আসছে, ঠিক আছে। আবার 5 নাম্বার ভ্যালুটাও সুন্দর আসছে, ঠিক আছে। 3 নাম্বারটা একটু নিচে চলে গেছে, এখানে দেখা যাচ্ছে 5 নাম্বারটা একটু উপরে চলে গেছে। আচ্ছা, তাহলে 3 আর 5 নাম্বার ভ্যালুটা নিই, হ্যাঁ এখান থেকে আমরা স্লোপ নিই, এখান থেকে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিই, মানে এটা গ্রাফ ছাড়া আর কি, হিসাব করে এটা বের করার একটা ওয়ে আর কি, তাছাড়া কিছুই না। তাহলে এখান থেকে 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারটা যদি নিই 1 2 3, এই যে 16 জেডের মান 16-র জন্য, আর 5 নাম্বার 24 জেডের মান 16-র জন্য আর 24-এর জন্য, ঠিক আছে। এই যে জেডের মান 16-র জন্য আমরা রুট এফের ভ্যালু কত পাইছি, 7.47 × 10⁸, হ্যাঁ এগুলো আমি এই যে হিসাব করছি, এই যে এখানে যেই মেথডটা দেওয়া আছে এইভাবেই হিসাব করছি আর কি, ঠিক আছে। হিসাব করে এগুলো আসছে, ক্যালকুলেটারে বসাইছি, আসছে আর কি এগুলো। তো তাহলে রুট এফ এর ভ্যালু আমাদের 7.47 ইন্টু 47 × 10⁸ একটা আসছে, ঠিক আছে। আর একটা রুট এফ এর ভ্যালু 5 নাম্বারের, এখানে এটা হচ্ছে 1.14 × 10⁻9, 1.14 × 10⁻9, ওকে। তো আর এখানে এটার ভ্যালু হচ্ছে কত, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 24, ঠিক আছে। তাহলে 16 - 24 হবে। তাহলে আমরা এই যে ঢাল বা স্লোপ সমান সমান কি, স্লোপ সমান সমান আমরা বলতে পারি যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, তাই না। তাহলে আমরা হচ্ছে ওই যে ফিফথ পয়েন্টটা নিয়েছি, হ্যাঁ আর হচ্ছে থার্ড পয়েন্টটা নিয়েছি, তাই না। তাহলে আমাদের
ভ্যালুগুলো আসে হচ্ছে 1.14 ইন্টু 10⁹9, হ্যাঁ, মাইনাস 5th পয়েন্টের জন্য রুট এফের ভ্যালু আর কি, মানে জেড ইকুয়ালস টু 24-এর জন্য রুট এফের ভ্যালু মাইনাস 7.47 ইন্টু 10⁸8, ঠিক আছে, 16, জেডের মান 16-এর জন্য এর ভ্যালু। আর জেড মাইনাস হচ্ছে এক্স এক্সের দিকে কী ছিল, জেডগুলো ছিল, তাই না? তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের যেই ভ্যালুটা আসে, ঠিক আছে, যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে আমার এখানে আসছে হচ্ছে 49125, তারপরে 3টা 0। ওকে, তো এটা ভ্যালু আসে, হ্যাঁ। তো এটা যদি ভ্যালু আসে, স্লোপের ভ্যালু পাইলাম আর কি। ওকে, আর ইন্টারসেপ্ট, এখন ওয়াই ইন্টারসেপ্টটা আমরা কীভাবে পাবো, ঠিক আছে, এটা একটা আবার ঝামেলা, তাই না? তো আমরা চাইলে স্লোপের ভ্যালু ওয়াই ইন্টারসেপ্ট আলাদাভাবে বের না করে এই ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি এটাই বের করে ফেলতে পারি চাইলে, ঠিক আছে। আমরা একটা সূত্র জানি না যে এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু ওয়াই মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা হলো ওই যে স্ট্রেট লাইন দুই প্যাসিং থ্রু টু গিভেন পয়েন্টস x1 y1 আর x2 y2, x1 y1 আর x2 y2 এদের ভেতর দিয়ে যাওয়া একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান, হ্যাঁ। তো আমরা এখানে যদি x1 এর জায়গায় লেটস সে 24 আর x2 এর জায়গায় 16, হ্যাঁ, এবং 24, তাহলে y1 এর জায়গায় করেসপন্ডিং 24-এর জন্য করেসপন্ডিং y এর ভ্যালু কত, 1.14 ইন্টু 10⁹9, হ্যাঁ, ডিভাইডেড বাই y1 মাইনাস y2, 1.14 ইন্টু 10⁹9 মাইনাস 7.47 ইন্টু 10⁸8, ঠিক আছে। এটা যদি বসাই তাহলে x মাইনাস 24 ইন্টু এখানে আসে হচ্ছে, এটা যদি আমি মাইনাস করে ওই পাশে মাল্টিপ্লাই করে দিই তাহলে মাইনাস করে মাল্টিপ্লাই করে দিলে এই যে এইটা আসে আর কি, হ্যাঁ, ওই পাশে এইটা হয়ে যায়। আর এই পাশে হচ্ছে ওয়াই মাইনাস, তাহলে 1.14 ইন্টু 10⁹9, এটাকে একটু সাজাই আর কি, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি এই টাইপের নিয়ে আসা লাগবে, তাহলে এ আর বি দুটাই আর কি বের হয়ে গেল, হ্যাঁ। এ তো পাইলামই আমরা, একটা হচ্ছে এই যে এটাকে যদি আমরা এর সঙ্গে 393 ইন্টু 10⁶ এক্স মাইনাস 24 ইন্টু 393 ইন্টু 10⁶ প্লাস এটাকে ওই যে ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, প্লাস হচ্ছে 1.14 ইন্টু 10⁹9 ইকুয়ালস টু ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি, স্মল এ এক্স প্লাস স্মল বি, হ্যাঁ, সেই আকারে চলে আসলো। তাহলে আমাদের যেই এর ভ্যালুটা, হ্যাঁ, এর ভ্যালু কত আসলো, যে এর ভ্যালু বা যে ইয়েটা আছে, ও সরি, একটু মিস্টেক হয়েছে, যে ডিভাইডেড বাই 24 মাইনাস 16 এটা দিতে ভুলে গেছি। 24 মাইনাস 16 হচ্ছে 8 আসে, তাই না, 8, তাহলে এটাকে 8 দিয়ে ডিভাইড করতে হবে, এটাকেও 8 দিয়ে ডিভাইড করতে হবে। তো যাই হোক, এটা যদি আমরা ডিভাইড করি সব কিছু, ওয়াই ইকুয়ালস টু আসে হচ্ছে, তাহলে আসে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এইটা, ঠিক আছে, এটা ইন্টু এক্স মাইনাস এই যে এটা, তাহলে ওয়াই আমরা কি লিখছিলাম যে ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত, 49125000, আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে
-3939 ইন্টু 10⁶, ঠিক আছে। তো এটাই আমাদের হিসাব করে আসছে, কিন্তু আমাদের সেট এ আর বি চাইনি, মানে আমাদের স্লোপ আর ইন্টারসেপ্ট চাইনি। আমাদের চাইছে কি যে এই ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, ওই যেই এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া ছিল সেই ফর্মুলার এই ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, বাট উই নো হোয়াট, যে ক্যাপিটাল বি ইজ দ্য স্লোপ, দ্যাট মিনস যে ক্যাপিটাল বি তো আমরা পেয়ে গেছি, এইটাই হচ্ছে ক্যাপিটাল বি। হ্যাঁ, তাহলে এই যে এটা ক্যাপিটাল বি পেয়ে গেলাম। আর ক্যাপিটাল সি সমান সমান আমরা কি দেখেছিলাম, এই যে স্মল বি বাই ক্যাপিটাল বি, রাইট, ওয়াই ইন্টারসেপ্ট ডিভাইডেড বাই ক্যাপিটাল বি, আই মিন স্লোপ, means capital C equals to minus into -39 into 10⁶ minus small b by capital B. And what is capital B? 49125,000. okay, and এটা যদি আমি করি, এতে বসাই, ক্যালকুলেটারে বসাই, তাহলে 49125,000 দিলে 0.794 আসতেছে আমার। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি এর ভ্যালু, যেগুলো আর কি আমাদেরকে বের করতে বলছে। তো একটা পার্ট হলো, এখন হচ্ছে আবার রিজন দেখাতে বলেছে যে কেন এটাকে এইভাবে লেখা যায়, যে স্কোয়ার রুট অফ এফ ইকুয়ালস টু বি টাইমস জেড মাইনাস সি, তাই না? এটা কেন লেখা যায়? আচ্ছা, তো এটা কেন লেখা যায় সেটা এই যে এখানে অ্যান্সারে বলেই দিয়েছে। হ্যাঁ, তো এটা কেন এরকম, সেটার রিজনটা হচ্ছে এইটা, যে ফার্স্ট এনার্জি লেভেল এর জন্য, হ্যাঁ, আমরা একটা ইকুয়েশন পাই। এটা হচ্ছে ওই যে বোরের যেই বোর মডেল আছে, সেই মডেল থেকে আমরা এনার্জির একটা ইকুয়েশন পাই। হ্যাঁ, এই যে এনার্জির এই ইকুয়েশনটা পাই এর জন্য। এটা শুধু হাইড্রোজেনিক অ্যাটমস, দ্যাট মিন্স যেসব অ্যাটমের ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, যেমন হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটা, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা, হিলিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা একটা, লিথিয়াম 2 প্লাসের ইলেকট্রন সংখ্যা একটা, এরকম হাইড্রোজেনিক অ্যাটমের জন্য এটা সত্য, ঠিক আছে। বাট হাইড্রোজেনিক অ্যাটম যদি না হয় সেক্ষেত্রে এটা সত্য নয় পুরোপুরি। কারণ হচ্ছে যে এখানে লেটসে এখানে হাইড্রোজেন এর তো মাঝখানে একটা প্রোটন, এখানে একটা ইলেকট্রন, তো এটাকে আমরা ওই যে বোরের যেই হাইপোথিসিস ছিল MVR ইকুয়ালস টু NH/2π, এটা হতে হবে, তাই না? MVR ইকুয়ালস টু NH/2π, এটা ছিল একটা হাইপোথিসিস, তাই না? এখান থেকে আমরা ভি বের করতে পারি, ঠিক আছে। আর আমরা কি জানি যে mv²/r ইকুয়ালস টু হচ্ছে লেটসে এটা হচ্ছে তোমার কুলম্ব ফোর্স, তাই না? কুলম্ব ফোর্স এটা সমান সমান যে 1/4πε0 ইন্টু E² ডিভাইডেড বাই R², ঠিক আছে। তো এই দুটো ইকুয়েশন থেকে আমরা হচ্ছে ভি বের করতে পারি, আর বের করতে পারি। দুটো আননোন আছে, ভি আর আর, এই দুটো ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি। এটা তুমি ছোটোবেলায় করছো। তো সেখান থেকে আমরা হচ্ছে টোটাল এনার্জি বের করতে পারি, 12 mv² প্লাস পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, তো টোটাল এনার্জির যে এক্সপ্রেশনটা আসে সেটা হচ্ছে এই যে এটা আসে। তো এখানে তো এইটা শুধু একটা ইলেকট্রন যদি থাকে তখন সত্য, কারণ একাধিক ইলেকট্রন থাকলে কী হবে, যে অনেকগুলা ইলেকট্রন প্রত্যেকে একে অপরকে বিকর্ষণ করবে, সেটা তো আমরা এখানে করতেছি না, কাউন্ট করতেছি না, তাই না? এই যে যখন এইটা বসাইছি, হ্যাঁ, এটা হচ্ছে কুলম্বস ল। তো এই জন্য এইটা শুধু হাইড্রোজেনিক অ্যাটমের জন্য সত্য। দ্যাট মিনস যদি হাইড্রোজেনিক অ্যাটম হতো তাহলে কী হতো, যে আবার ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু HF, তাই না? তাহলে F ইকুয়ালস টু E/H। হ্যাঁ, আমরা ওখানে কিন্তু √F প্লট করছি, একদিকে √F প্লট করছি আর একদিকে হচ্ছে জেড প্লট করছি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে E প্রপোর্শন টু Z²,
এই ইয়ে থেকে, ঠিক আছে, ডিপেন্ডস অন জেড স্কোয়ার। তার মানে এফ উইল বি অলসো প্রপোর্শন টু জেড স্কোয়ার বিকজ এইচ ইজ জাস্ট এ কনস্ট্যান্ট, সো ডিভাইডিং বাই এ কনস্ট্যান্ট উইল নট চেঞ্জ যে এটা কার প্রপোর্শন। তো এখন যদি হাইড্রোজেন না হয়, অন্য কোনো অ্যাটম হয়, হ্যাঁ, তাহলে কে শেলে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে, বাট কে শেল মানে হচ্ছে প্রথম শক্তিস্তর যেটা, হ্যাঁ, ফার্স্ট অরবিট, ওকে, ফার্স্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখানে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। বাট এখানে ঘটনা কি ঘটছে যে আমাদের তো কোশ্চেনেই বলেছে একটা ইলেকট্রন এসে কী করছে, এই যে একটা ইলেকট্রনকে নক করে উপরের শক্তিস্তরে পাঠাই দিয়েছে, তাই না? তাহলে আর কয়টা ইলেকট্রন আছে কে শেলে? এখন এই ইলেকট্রনটা যেহেতু কে শেল থেকে চলে গেছে একটা ইলেকট্রন, তাহলে এখন একটা ইলেকট্রন আছে। তাহলে এই যে ইকুয়ালস টু কী ছিল, যে ইকুয়ালস টু প্রপোর্শন টু ছিল জেড স্কোয়ার, তাই না? প্রপোর্শন টু ছিল জেড স্কোয়ার। কিন্তু এখন আমরা যদি এই যে এল শেলের একটা ইলেকট্রনের কাছ থেকে চিন্তা করি, এর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তাহলে কি দেখব যে এই যে এখানে দেখবে যে মাঝখানে একটা ভেতরে একটা জেড প্লাস জেড চার্জ আছে ইয়েতে, নিউক্লিয়াসে, হ্যাঁ, আর একটা ইলেকট্রন তার চারপাশে ঘুরতেছে। তার মানে সে কি দেখবে যে টোটাল চার্জ হচ্ছে Z-1, তাই না? এই ইলেকট্রনের জন্য একটা চার্জ কম দেখবে সে। তাহলে এখন কি হয়ে গেল? এনার্জি প্রপোর্শন টু Z-1 হোল স্কোয়ার এর পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? তাহলে তো Z-C হওয়ার কথা নয়, তাই না? তাহলে মানে এনার্জি যদি প্রপোর্শন টু Z-1 হয়, তাহলে F উইল অলসো বি প্রপোর্শনাল টু Z-1 হোল স্কোয়ার, রাইট? দেন রুট এফ উইল বি প্রপোর্শন টু Z-1, তাই না? রুট করে দিলাম, তাহলে স্কোয়ারটা চলে যাবে, ওকে। বাট দ্যাট মিনস যে সি কত হওয়ার কথা? সি হওয়ার কথা 1, হ্যাঁ, কিন্তু সি তো 1 না, তাই না? সি 1 না, যাই হোক, তো 1 যেহেতু না, সেহেতু এটা কেন হলো? এটা হওয়ার কারণটা হচ্ছে, এটাও এখানে এই যে বলে দিছে যে হাউএভার দ্য এল শেল ইলেকট্রনস অলসো স্পেন্ড টাইম নিয়ার দ্য নিউক্লিয়াস, হ্যাঁ। ইলেকট্রন এই যে অরবিটে ঘোরে আমরা বলি, ঠিক আছে, ইলেকট্রন কিন্তু আসলে অরবিটে এইভাবে গোল গোল ইয়ের মতো ঘোরে, গ্রহের মতো ঘোরে, ব্যাপারটা এমন না, ঠিক আছে? ইলেকট্রনের ওয়েভ ফাংশন আছে। ওয়েভ ফাংশন হচ্ছে প্রবাবিলিটি, ইলেকট্রনের কোথাও একটা থাকার প্রবাবিলিটি ডেন্সিটি, সেইটার ওয়েভ, ঠিক আছে? তার মানে কোথাও থাকার প্রবাবিলিটি বেশি, প্রবাবিলিটি ডেন্সিটি বেশি, কোথাও থাকার প্রবাবিলিটি ডেন্সিটি কম। এই অরবিট যেগুলো আছে, সেই অরবিটগুলো হচ্ছে এমন জায়গা যেখানে থাকার প্রবাবিলিটি বা ওখানকার প্রবাবিলিটি ডেন্সিটি বেশি, ঠিক আছে? দ্যাট মিনস অ্যারাউন্ড 95% টাইম দ্যাট ইলেকট্রন উইল অরবিট ইন দ্য এল শেলের একটা ইলেকট্রন, ওকে। আদার টাইমে কী হবে? আদার টাইমে এটা অন্য কোথাও থাকবে, ঠিক আছে? দ্যাট মিনস দেয়ার ইজ এ চান্স যে এই এল শেলের এই ইলেকট্রনটা এখানে থাকবে, আবার কে শেলও সামটাইমস থাকবে, ওকে। শুধু এল শেলের না, উপরের যে কোনো শক্তিস্তরের যে কোনো ইলেকট্রনই এরকম, ঠিক আছে, যে ওই শেলেও থাকবে, আবার কিছু সময় কে শেলেও থাকবে, এটারও প্রবাবিলিটি আছে, নট জিরো। এল শেলের জন্য এই প্রবাবিলিটিটা এম শেলের থেকে বেশি, বিকজ এল শেলটা কে শেলের কাছাকাছি আছে এম শেলের থেকে, ঠিক আছে? মানে 2 নম্বর শেলটা কি 1 নম্বর শেলের কাছাকাছি আছে, 3 নম্বর শেল আরও দূরে আছে, তো 3 নম্বর শেলের ইলেকট্রন 1 নম্বর শেলে কিছু সময় থাকার প্রবাবিলিটি কম, 2 নম্বর শেলের ইলেকট্রনের কিছু সময় 1 নম্বর শেলে থাকার প্রবাবিলিটি থেকে, ঠিক আছে? এই প্রবাবিলিটির কারণে কি হবে যে এই যে সি যেটা আছে, সেই সি ইজ নট ইকুয়ালস টু 1, হ্যাঁ, যে এখানে যে জেড প্রোটন আছে, জেড সংখ্যক প্রোটন আছে, তার থেকে একটা ইলেকট্রন কম দেখবে, ব্যাপারটা এমন না, হ্যাঁ, এটা একটা অন্য একটা সংখ্যা, 1ও হতে পারে, সি এর ভ্যালু 1ও হতে পারে কখনো,
কিন্তু নাও হতে পারে, ওকে, বিকজ অন্য ইলেকট্রন আবার কে শেলে আসতে পারে। সেও কী করবে, যে এই জেড যেটা আছে সেটার যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটাকে মাস্ক করে দিবে, হ্যাঁ, মানে ইফেক্টটাকে শিল্ড করবে, ঠিক আছে, চার্জটাকে শিল্ড করবে। এই শিল্ডিংয়ের কারণে এই সিটা আসে, ঠিক আছে, জেডের জায়গায় জেড মাইনাস সি হয়। তো এটা যদি প্রপোর্শনাল হয় তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগবে না ইকুয়াল লিখতে হলে, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে বি দিয়ে লেখা হচ্ছে। তো এটাই হচ্ছে রিজন, হ্যাঁ, যে এই রিজনটা চাইছে। তো এটাই শেষ। এরপরে হচ্ছে 4.9